নীলগিরির বুক চিরে ওঠা পাহাড়গুলো পাশে দাঁড়িয়ে রিসোর্টটি। রাতের আধার নামতে জায়গাটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। চারদিক নিঝুম, শুধু দূরের ঝর্ণার ধ্বনি আর মাঝে মাঝে শো শো করে বয়ে যাওয়া পাহাড়ি শব্দের হাওয়ার শব্দ। রিসোর্টটির বারান্দা থেকে তাকালেই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কুয়াশা। আজ আকাশে তারার অগণিত মেলা, অন্ধকারে জোনাকি জ্বলে উঠেছে আভা ছড়িয়ে। চারিপাশের গাছপালা রাতের আলো আধারিতে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতন। কাঠের তৈরি কটেজগুলো নরম আলোর হলুদ আবহ লণ্ঠনে ঝলমল করছে। ভেতর থেকে ভেসে আসছে উষ্ণতার আবহাওয়া। দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই রিসোর্ট থেকে মনে হয় পুরো পৃথিবীটা থমকে গেছে। শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির গোপন গুঞ্জন বাজছে কানে। রাত বাড়তে থাকলে এই পাহাড়ি হাওয়া আরও শীতল হয়, শরীরে কাঁপুন ধরায়, অথচ সেই কাঁপুনি মন শান্ত করার মতো এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। রাত গাঢ় হয়েছে এখন, সেই সঙ্গে রিসোর্টের চারিপাশে নীরবতার চাদরও ঘন হয়েছে। মাঝে মাঝে দূরের পাহাড়ি পথ ধরে হেডলাইটের ক্ষীণ আলো ভেসে আসছে, আবার মিলিয়েও যায় আঁকাবাঁকা আধারে। সেই ক্ষণিক আলো পাহাড়ের ছায়াগুলো আরও রহস্যময় হয়ে উঠেছে। নীলগিরির বুক চিরে ওঠা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে প্রেম ও তৃষা। ঠিক কিছুক্ষণ আগে শিমলা আর অঙ্কুর এসে পৌঁছেছে। এই দুজনকে পাওয়া যায় না সহজে। সারাদিন তারা কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউ জানে না। আসার পরপরই প্রেম অঙ্কুরকে সঙ্গে করে অন্যদিকে চলে গেল। সিমলাকে ফেলে গেল তৃষার কাছে। দুই বান্ধবী পাশাপাশি বসে আকাশের কালো গামছার মতো চাদরে ভরা তারাদের দেখতে ব্যস্ত। হঠাৎ সিমলা ফিসফিস করে বলল, তোর কত ভাগ্য, বাসার সবাই তোর আর প্রেম ভাইয়াকে মেনে নেবে। তৃষা মৃদু হেসে মাথা নাড়ালো, গলায় অনিশ্চয়তা। তোকে কে বললো ফাউল কথা? আমাকে আমার পরিবার জীবনেও বাড়িতে জায়গা দিবে না, তবে তোর পরিবারের কথা বলতে পারছি না। আচ্ছা, আসল ঘটনা কি বলতো? পালিয়ে চলে এলি কেন? বাসায় বলতেই তো পারতি অঙ্কুরকে ভালোবাসিস। আমি না হয় কাউকে পছন্দ করতাম না, বিদায় পালানোর সময় কিছু বলে আসতে পারিনি। তোকে তো বলেছি বাইক রাইড আমার জন্য কত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জগন্নাথে পড়াও। আমাকে আমার ভাগ্যই এখানে টেনে এনেছে। এখন এটাই আমার ঠিকানা হয়ে গেছে। আসলে আমি বোধহয় কখনো প্রত্যুষ দেওয়ানকে চাইনি। সবসময় এই হাড়ে বজ্জাত হাইব্রিড করলার প্রেম নেওয়াজকেই চেয়ে এসেছি হয়তো। নয়তো শেষে ঘুরে ফিরে তার প্রেমেই কেন পড়লাম আমি? যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে। তবে আমি এখনো অনেক কিছু জানি না। প্রেমের বাবা মা কি করে মরলো, লোকটা কি আগেও এমন শক্ত মনে ছিল, নাকি পরিস্থিতি তাকে এমন কঠোর হতে বাধ্য করেছে? আচ্ছা বাদ দে, তোর কথা বলতো। সিমলার চোখ ঝলমল করে উঠল। আমার বলার মতো কোনো কথা নেই, কেবল আমি জানি অঙ্কুর আমাকে কতটা ভালোবাসে। জোরপূর্বক বুড়ো লোকের সঙ্গে বিয়ের হাত থেকে সে বাঁচিয়েছে আমায়, আর তার জন্যই বাড়িতে হওয়া আমার ওপর মানসিক নির্যাতনের হাত থেকে আমি আজ রেহাই পেয়েছি। তো তোর না চিত্রা নামক কার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কথা বলিস না এখন? কথা কি আর বলবো, বললেই তার ওই হ্যান্ডসাম স্বামীটা বলে আমি নাকি ছোট লোক। সামনাসামনি পাই একদিন বেটাকে, তখন বোঝাবোই তৃষা কি জিনিস। তুই বোঝানোর আগেই যেন সে আবার না বুঝিয়ে দেয়। আচ্ছা, নামটা জানি কি তার? তৃষা এক পলক থেমে জবাব দিল। ফারাজ এলাহি। বলতে না বলতে হঠাৎ ফোনে একটা ভিডিও কল এলো। কলটা দেখে তৃষার মুখে খুশির সীমা রইল না। সে রিসিভ করেই বলল, আরে চিত্রা, কি খবর তোমার? আমায় তো ভুলেই গেছো। আসলে তেমন কিছু না, সংসার, সন্তান, স্বামী নিয়ে আজকাল একটু ব্যস্ত সময় কাটছে। তোমার কি অবস্থা? তৃষা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। শুনে চিত্রা মুচকে হাসল। আমার অবস্থা? এক এক করে সব কিছু ঘুরে চিত্রাকে বলতে চিত্রা মুচকি হাসি দিল, বলল, তাও ভালো। প্রেমকে তুমি আগে থেকে পছন্দ করতে, সুখী আছো আমার সঙ্গে। যখন ফারাজের বিয়ে হলো, হায় আল্লাহ, ওই সব দিন কি করে যে কাটিয়েছিলাম। তবে এখন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কারণ ওইসব খারাপ দিন না দেখলে আজকের ভালো দিনগুলো দেখতে পেতাম না। স্বামী হিসেবে ফারাজ এলাহি আমার কাছে শ্রেষ্ঠ। হুম, তোমার গল্প তো তুমি আগেও বলেছিলে। যত শুনি তত মুগ্ধ হই। কম কোথায়, তোমার গল্প কম কোথায়। স্বামী স্ত্রী দুজনেই রাইডার। আর তুমিও তো। ইস, ওইসব গল্প গোপন থাক। বলে মুচকি হাসলো চিত্রা। চেহারা লাবণ্য দিনকে দিন বেড়েই চলেছে। সাথে কি তাকে তার স্বামী যান আগুন সুন্দরী বলে ডাকে।
তৃষা কথা বলে রাখলো। চিত্রা জানিয়েছে ফারাজের কক্সবাজারে কি একটা দরকারি কাজ আছে, এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ আসবে। বউ ছাড়া ওই লোক কোথাও যায় না। অবশ্য ইতালি থেকে গোটা পরিবার সহ আসবে। ভালোই হবে। এখান থেকে কক্সবাজার যেতে কি এমন সময় লাগবে? দেখা করতেই পারবে। কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এই সুযোগে ফারাজ এলাইয়ের সঙ্গে প্রেম নিয়াজের একটা পরিচয় পর্ব হয়ে যাবে। তৃষা উঠে দাঁড়াতে পেছন থেকে প্রেম তার কোমর জড়িয়ে ধরল। সেই হাত সরাসরি পৌঁছে গেল টি শার্ট ভেদ করে উষ্ণ কোমরের ভাঁজে। তৃষা নিজেকে ছাড়িয়ে ফিসফিস করে বলল, আরে কি করছেন? শিমলা সামনে আছে, দেখতে পারছেন না? তুমি পাশে থাকলে আমার অন্য কিছু আর দেখতে মন চায় না শোনা। উফ, চুপ করেন। সিমরান এসব দেখে লজ্জা পাচ্ছে। সরে যাবে তার আগেই তাকে অন্ধকারের টেনে বুকের সঙ্গে মিশিয়ে জড়িয়ে ধরল অঙ্কুর। গালে চুমু দিয়ে বলল, চশমা সুন্দরী, চলো রুমে চলো, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছি সত্যি তো? ইস, কথা কম, ভালোবাসে বেশি, জানো না? বলে সে হাত টেনে সিমলাকে রুমে নিয়ে গেল। তারা যেতেই প্রেম তৃষার ঠোঁটে জোর করে শক্ত চুমু দিয়ে বলল, এবার চলো আমরাও যাই, নাচ বংশে এগিয়ে নিয়ে যেতে হবে না? প্রেম তৃষার চোখে একটা কাপড় বেঁধেছিল। রুমে এনে সে কাপড় খুঁজে তৃষার রীতিমতো অবাক। রুমটা কি সুন্দর করে সাজানো, চারিদিকে ফুলের গন্ধ মম করছে। বিছানার উপর সাদা চাদর টান টান করে বিছানো হয়েছে। বিছানার চারিপাশে সাদা পাতলা পর্দা, ক্যানোপি স্টাইল টানানো। ছাদের ঠিক মাঝ বরাবর ফুল দিয়ে তৈরি করা মোটা একটি আর্চ সাঁটানো রয়েছে। ফুলগুলোতে লাল, হলুদ, গোলাপি, সাদা রঙের মিশ্রণ। ফুলের মালা থেকে ঝুলে আছে কাচের লণ্ঠনের মতো ছোট ছোট ঝাড়বাতি। ভেতরে মোমবাতির হলুদ আলো জ্বলছে। এগুলোর নরম সোনালি আলো পুরো ঘরটিকে মায়াময় আবেশে ঢেকে দিয়েছে। ঘরের প্রতি কোনো সুগন্ধি মোমবাতির আলো জ্বলছে এবং ফুলের সাজে জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশে একটি আরাম কেদারা, তাও মাধুরী মিশিয়ে সাজিয়ে তোলা। তৃষা অবাক হয়ে প্রেমের দিকে তাকাতে প্রেম তাকে বলল, ওই যে যাওয়ার রাখা আছে, তৈরি হয়ে আসো, আমি অপেক্ষায়। তৃষা কিছু বলতে চায় তার আগে প্রেম পুনরায় বলল, আজও কোনো কথা নেই শোনা, যাও। তৃষা কথা না বলে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। অতঃপর পোশাক বদলে আসতে দেখলো বড় আয়নার সামনে দাঁড়িয়েছে প্রেম নেওয়াজ। আলো অন্ধকারে খেলা তার অভাবটাকে আরো রহস্যময় করে তুলল। গায়ে সাদা ফুল হাতার শার্ট, বুকের উপর নিখুঁতভাবে মানিয়ে নেওয়া কালো ওয়েস্টকোট, গলায় আটশার্ট, কালো টাই। অতীব ভদ্রলোক সুলভ রাজ। তবে তাকে অন্য দিনগুলোর থেকে আজকে অন্যরকম লাগছে। বলতে গেলে চোখ ফেরানো। তাই এই পুরুষকে অতীব ভদ্র সাজে যে এতটা সুন্দর লাগতে পারে তা ভাবনার বাইরে ছিল। তার লম্বা সোজা গরম প্রশস্ত কাঁধ আর ছিপছিপে শরীর তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাম কবজিতে ঝকমকে ঘড়ির অভিজাত, ডান হাতে ধরা একটি লাল গোলাপ। তৃষা আসতেই তার গাঢ় বাদামি চোখগুলো একবার তাকে উপর নিচ অবধি পরখ করলো। রাতের গভীরতার মতো এই কৃষ্ণাঙ্গিনী গাও বক্ষ দেশের মাধুর রেখা ধরে নেমে এসেছে সোচারু সুইটহার্ট নেকলাইন। গাউনের মসৃণ কালো কাপড়টি তার লাবণ্যময় দেহলতা বেয়ে নেমে এসে এক পাশ দিয়ে উঠে সাহসী চেরা, যা পদযুগলের ইচ্ছু ঝলক দেখিয়ে রহস্যময় আমন্ত্রণ জানাচ্ছে। তৃষার শরীরী গঠন যেন তক্ষশীলতার ভাস্কর্য, প্রতিটি ভাঁজে অপূর্ব ছন্দ। কোমর থেকে বক্ররেখা নেমে এসেছে এক সমিতিতে, যা নজর কাড়ে। সুদীর্ঘ ঢেউ খেলানো কেশরাশি তার পিছের ওপর দিয়ে ছড়িয়ে আছে, যেন কালো ঝর্ণার মুখমণ্ডল প্রেমিকের স্পর্শে আবৃত হলেও তার উজ্জ্বল ত্বক এবং সংযত দেহভঙ্গি সৌন্দর্য প্রকাশ করছে। তৃষার পরনের কালো গাউনে তার শরীরের প্রতিটি বাক স্পষ্ট। প্রেম ঠুকিল তার কঞ্চমণি উপর নিচ হতেই। সে তার থমকে থাকতেই ভালো না। তৃষার অন্য হাত উঁচু, চোখা হিল জুতো। সে প্রেমের দিকে তাকে জুতোর দিকে ইশারা করতে প্রেম বাঁকা হেসে তাকে কাছে টেনে তার চুলে মুখ গুছে দিল। নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে। এই চুলের গন্ধ তাকে মাতাল করে দেবে। উফ, কন্ট্রোল। তবে প্রেম নেওয়াজের সঙ্গে কন্ট্রোল শব্দটা যায় না। প্রেম তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, তার সুদীর্ঘ চুল পিঠের উপর আলতোভাবে ছড়িয়ে দিল। প্রেমের বাহুদয় তৃষাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে।
প্রেমের ডান হাতটি আলতো করে তৃষার মুখ ছুঁয়ে আছে। তৃষার চোখ দুটো বন্ধ। সে প্রেমের স্পর্শে যেন সমস্ত ক্লান্তি ভুলে নিজেকে সমর্পণ করেছে। প্রেম অত্যন্ত নিচু স্বরে ফিসফিস করল, তৃষা, তোমার প্রেমের তৃষা, তোমার ছোঁয়ার তৃষা, আমি কিন্তু এবার মরেই যাব। একটু হিসেব করে ভালোবাসুন প্রেম নেওয়াজ। এত ভালোবাসা দিলে আমি বেহায়া হয়ে যাব। যে সম্পর্কে হিসেব কষে চলে সে তো ব্যবসা, ভালোবাসা নয়। প্রেম আমি না আপনাকে বরবাদ করতে চাই জানেন। আমি তো অলরেডি তোমার প্রেমে বরবাদ হয়ে গেছে। তৃষা মুচকি হাসলো নিজেকে ছাড়িয়ে। জুতোর দিকে ইশারা করতে প্রেম তৃষার দিকে তাকালো। তৃষা তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কপাল থেকে আঙুল নিচে নামাতে নামাতে বুকের উপর এসে থামলো। বুকে একটা চুমু দিয়ে জুতো বাড়িয়ে দিতে প্রেম চেয়ার টেনে তৃষাকে সেখানে বসিয়ে চেয়ারটা একেবারে টেনে নিজের কাছে নিয়ে আসে। তৃষা তার উড়োর উপর পা রাখতে প্রেম সেই পায়ে চুমু দিয়ে জুতো পরিয়ে দেয়। অতঃপর ফিতা লাগানোর সময় প্রেমের স্পর্শ যেন বাড়ে। তৃষাকে নিজের কাছে টেনে আসার আগেই দরজায় খটখট ঠকঠক শব্দ হয়। তৃষা ছিটকে দূরে সরে যায়। একটা লাল চেরি মুখে দিয়ে প্রেম তৃষার দিকে তাকিয়েই বলে, এবারের মতো ছাড়লাম, কিন্তু একটু পর শোনো তোমায় এমন বাতাস দেব, বাতাসের ঠালায় চোখে জল চলে আসবে। প্রেম চলে যেতে তৃষা দরজা লাগিয়ে দেয়। ড্রয়ার থেকে জলদি একটা পুতুল বের করলো, একটা পুরুষ পুতুল। পুতুলের মাথার চুলগুলো সোনালি রঙের। তৃষা সেই চুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আহা, এই পুতুলকে কালো রঙের চুলেই ভালো মানাবে। তো পুতুল সোনা, তোমার নতুন চুল চাই? বলেই তৃষা হাসলো। অতঃপর প্রেমের ফোনটা টেবিলের উপর থেকে হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। প্রেমের ছবিটির দিকে তাকিয়ে গুনগুন করে গান ধরল, প্রেম আমার হো প্রেম আমার। প্রেম রুমে এসে দেখলো তৃষা কোথাও নেই। ওদিকে তৃষাকে ডেকে শেষ ড্রয়ার খুলো, কাপড়ের ভাঁজ সরিয়ে পুতুলটা হাতে নিয়ে বলল, তৃষা, আমার উপরে গেম খেলো না, তুমি যে গেমটা খেলছো ওটা আমার তৈরি করা। বলে দরজার দিকে তাকাতে দেখলো তৃষা সেখানে দাঁড়িয়ে। প্রেম তাকে দেখে পাকা হাসলো। তৃষা খেপে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে তৃষাকে কাছে টেনে প্রেম কথা বন্ধ করতে ঠোঁটে চুমু খেলো। তৃষা নিজেকে ছাড়িয়ে বলা, ইয়ে মানে যখন ড্রয়ারে ঢুকাচ্ছিলে তখনও দেখে ফেলেছিলাম আমার সঙ্গে গেম খেলো শোনা, আর ভাবো আমি কিছু বুঝবো না। কিন্তু এই পুতুলের চুল ছোড়নি কেন? কালো হলে ভালো হতো না? আমি অঙ্কুর ভাইকে নিয়ে আপনার পুতুলটা আপনার জন্য হারিয়েছি, আপনি কিনা দেখে নিলেন। ইয়ে মানে যখন ড্রয়ারে ঢুকাচ্ছিলে তখনও দেখে ফেলেছিলাম আমার সঙ্গে গেম খেলো শোনা, আর ভাবো আমি কিছু বুঝবো না। কিন্তু এই পুতুলের চুল ছোড়নি কেন? কালো হলে ভালো হতো না? সেটা আমিও ভাবছিলাম। এক কাজ করে চলুন, কি কাজ? একটা খুন করে চুল কেটে পুতুলের মাথায় লাগিয়ে দিই। তোমারটাই কাটে? আমারটা কেন? মনে আছে প্রত্যুষকে ধোকা দিয়ে আমার কাছে এসেছ, ভাইয়ের হয়ে শাস্তি দেবো নাকি? তো চলে যাই আপনার ভাইয়ের কাছে, দেওয়ান বাড়ির বংশ বাড়িয়ে দিয়ে আসি। প্রেম মুহূর্তে রেগে যায়। রেগে তৃষার গলা চেপে ধরে ঠোঁটে শক্ত চুমু খেয়ে বলল, শালের ঘরে বউ, আরেকবার মুখ থেকে এ কথা বের কর, জানে মেরে ফেলবো। তৃষাকে ছেড়ে দিতে এসে প্রেমের থুতনিতে আলতো করে কাছে এনে গালের ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর হেসে বলল, চিন্তা নেই, আমার ম্যাট লিপস্টিক আপনার গালে লাগবে না সিনিয়র ভাইয়া। আজকে বীজ বপন করলে কালকে বাম্পার ফসল হবে। আজকে বীজ বপন করলে কালকে বাম্পার ফসল হবে, সে এখনো ভাইয়ে রাখে। তৃষা জবাব দিল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম লাগাতে প্রেম পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞেস করল, আরে বাপরে, এই শোনা, পারফিউমে কি ড্রাগস মিশিয়েছ? আমার তো চোখ ঝাপসা হচ্ছে, নেশা নেশা লাগছে। তো যান গিয়ে লেবু পানি খান। তুমি আছো না, তোমার মতো একটাকে রেখে অন্য কিছু খেলে খাবারও রাগ করবে। তবে পারফিউমটা ভালো, আগেরটা তো এয়ার ফ্রেশনারের মতো লেগেছে। তবু তো কাছে এসেছেন। ধরতে হবে বলে ধরি, এছাড়া ধরার মতো কোনো কারণ নেই। আর বউ গিফট দিলে একটা ভালো কিছু দাও, এই যুগে পুতুলকে দেয়। আপনি জানেন এটা অঙ্কুর ভাইকে দিয়ে আনিয়েছিলাম কষ্ট করে। একটা সুইচ আছে, ওটা চিপলে ওটা চাপলে তোমার জামা কাপড় খুলে যাবে নাকি? যদি এমন কিছু হয় তাহলে নেওয়া যায়। ছি, আমি বলতে চাইছি ওই সুইচ চাপলে আপনার জন্য একটা গিফট কিনেছিলাম, ওটা ওপেন হবে। ও, সেটা খুলে বললেই তো পারো। খুলেই তো বলতে চাইতাম, কিন্তু আপনার জন্য পারলাম কই। তাহলে শাস্তি হিসেবে এবার সব খোলার দায়িত্ব আমায় দাও।
খুলবেন মানে? মানে তোমার হৃদয়টা একটু খুলে দেখতে চাই, তাতে আমি ছাড়া আর কেউ আছে নাকি? ইস, পরে হৃদয় বেঁচে আইফোন কেনার জন্য ধান্দা। প্রেম সেই কথা শুনে পকেট থেকে লেটেস্ট আইফোন বের করে তৃষার সামনে ধরে চোখ মেরে বাঁকা হাসলো। ইস, এই লোক কিভাবে খোঁচা মারলো! আইফোন আছে বলে দুনিয়া কিনে নিবি নাকি? রিসোর্টটা আজকে আলাদা করে অনুষ্ঠান আছে। তৃষা প্রেমের হাত ধরে রিসোর্টের ক্লাবে আসে। সেখানে অনেক দম্পতি আগে থেকে ডান্স করায় মশগুল। তৃষা প্রেমের হাত ধরে সেখানে প্রবেশ করে। প্রেম তৃষার চোখে চোখ রেখে হাত বাড়িয়ে বলল, চলো ডান্স করি। তৃষা হাতে হাত রাখতে প্রেম তাকে নিয়ে উপরের দিকে চলে যায়। ধীরে ধীরে মৃদু আলোয় ঝরে পড়া নরম সুরের সঙ্গে প্রেম আর তৃষা দুলছে। চারপাশ নিস্তব্ধ, কেবল মৃদু সঙ্গীত আর দুজনের নিঃশ্বাসের শব্দ মিলে মিশে এক আবেশ তৈরি করেছে। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে, ঘোরাতে ঘোরাতে কাছে টেনে নেয়। তৃষার লম্বা চুলগুলো প্রেমের গায়ে ছুঁয়ে যায়। প্রেম ফিসফিস করে তৃষার কানের কাছে মুখ এনে বলল, তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আপনি শুধু কথাই বলেন, বিশ্বাস করব কিভাবে? প্রেম হেসে তৃষার চিবুকে হাত রাখে, আলতো করে মুখটা উপরে তোলে। বিশ্বাসের দরকার নেই, অনুভব করো। প্রেম হঠাৎ ঝুঁকে তৃষার ঠোঁটে চুমু খায়। তৃষা লজ্জায় চোখ বন্ধ করে নেয়, তবে হাত দিয়ে প্রেমের গলা জড়িয়ে ধরে। নাচ থেমে যায় না, তারা দুলতে থাকে একই ছন্দে। তৃষা মৃদু কঞ্চি বলল, আপনি তো নাচের ফাঁকে ফাঁকেই আমায় চুরি করে নিচ্ছেন। প্রেম মুচকি হেসে আবার কপালে চুমু দিয়ে বলে, না তৃষা, এটা চুরি নয়, এটা আমার অধিকার। তৃষা মৃদু হেসে চোখ মেলে, তবে তার ভেতরে রক্তিম আবেশ ছড়িয়ে যায়। প্রেম আবার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, ঘুনির মতো দুলিয়ে দেয় আর মাঝে মাঝে তার ঠোঁট ছুঁয়ে নেয় তৃষার ঠোঁট। তৃষা শ্বাস ভরা কঞ্চেই বলে, থামুন প্রেম, হারিয়ে যাচ্ছি আমি। প্রেম তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হারিয়ে যেও না, থেকেছো আমার ভিতরে চিরকাল। ওগো শুনছেন? শুনছি পাখি, বলো। সবচেয়ে ছোট্ট আনন্দ? তোমার ডাকনাম উচ্চারণ করা। সবচেয়ে কঠিন প্রশ্ন? তুমি আমাকে কতটা ভালোবাসো, কারণ হিসেব মেলে না। সবচেয়ে প্রিয় রং? তোমার চোখের গভীর কালো। সবচেয়ে প্রিয় সঙ্গীত? তোমার হাসির শব্দ। প্রিয় ঠিকানা? যেখানে তুমি থাকো। সবচেয়ে সুন্দর মিথ্যা? বলি আমি ঠিক আছে, অথচ তোমার ছাড়া কিছুই ঠিক নেই। সবচেয়ে মধুর যন্ত্রণা? তোমার অভিমান ভাঙানোর চেষ্টা। সবচেয়ে দীর্ঘ যাত্রা? তোমার থেকে এক মুহূর্তে দূরে থাকা। প্রেম থমকে তৃষার চোখ দুটো বন্ধ করতে বলল, বাম হাতটা শক্ত করে ধরে আঙুল হাত বুলালো। অতঃপর তৃষাকে চোখ খুলতে বলল সে। তৃষা আঙুলের দিকে চেয়ে দেখলো তাতে ডায়মন্ডের একটি আংটি। তৃষা খুশিতে আত্মহারা হয়ে কিছু বলতে যাবে, তার আগে প্রেম তাকে বলল, অভিনন্দন। অভিনন্দন কেন? এই যে মিসেস, তুমি এখন আমার। কাগজে কলমে নও, কেবল সবটা জোরেই কেবল আমার আমিটার একমাত্র তুমিটা, শুধুই তুমি। ভালোবাসো আমায়? তবে জড়িয়ে ধরে তেমন করে, যেমন করে 20 মাঘের শিকড় জড়িয়ে ধরে মৃত গাছের ধ্বংসাবশেষ। মিশে যাও আমার বুকের ভেতরকার অন্ধকারে, যেমন করে গোপনে মাটি টেনে নেয় মৃতদেহের সমস্ত গন্ধ আর স্মৃতি। তুমি জানো কি, তোমাকে আমি কেবল আলিঙ্গনের মতো করে কাছে চাই না, চাই তোমাকে এমনভাবে যেমন করে গাঢ় ছায়া মিশে যায় অন্ধকারের বুক চিরে, যেমন করে কবরের মাটি জড়িয়ে ধরে মৃতদেহকে, যেমন করে কাফনের কাপড় ধীরে ধীরে মাংসের গন্ধ শুষে নেয়, যেমন করে নীরবতা গ্রাস করে আকাশের শেষ সূর্যাস্তটাকে। আমি চাই তুমি আমার ভিতরের সমস্ত পচা বিষাদে মিশে যাও, তোমার সাদা রংটা আমায় কালোয় মিশে পবিত্র হয়ে যাক, রক্তের সঙ্গে হয়ে যাও আমার বেদনার লাল নদী। চাই তুমি আমাকে এতটাই জড়িয়ে ধরো যেন তোমার নিঃশ্বাস আর তোমার নিঃশ্বাসের সীমায় মুছে যায়, যেন তোমার বুকের শব্দ আর আমার হৃদয়ের ধাক্কা একাকার হয়ে যায়। আমার ভালোবাসা কোনো গোলাপ নয় প্রেয়সী, এটা রাতের বেলায় শ্মশানের আগুনের মতো টকবকে, নীরব, উষ্ণ, ধোঁয়ায় চোখ ভরা। তুমি সত্যিই প্রেমের প্রেমময় তৃষা। যদি আমাদের জড়াও, জানাই তোমাকে অভিশাপের মতোই ভয়ানক অভিনন্দন। ভালোবাসা মোবারক আমার ঘরের মালকিন। এই হৃদয়ের কাফন পরে নাও তুমি, এই শরীরের মাটি হয়ে যাও তুমি, কবুল করে নাও আমায়, তোমার উন্মাদ জনাবের ইশক। তৃষার চোখে তখন জল। প্রেম সে অশ্রুসিক্ত নয়নে তৃষাকে জড়িয়ে ঠোঁটে চুমু দিতে প্রেমের উন্মাদনার গতি বেড়েই চলল। সে ক্লাবে সকলের সামনে তৃষার
কালো গ্রাউনের সরু ফিতা টেনে খুলতে তৃষা এক মুহূর্তের জন্য ছিটকে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন প্রেম? আমরা পাবলিক প্লেসে। তাহলে রুমে চলো প্লিজ। হঠাৎই পেছন থেকে অঙ্কুর এসে ডাকতে প্রেম ক্ষিপ্ত গলায় বলল তাকে, আর বল, তোমার আসার সময় নেই? কি হয়েছে? আবে প্রেম, তুমি একটু প্রেম পরে করো, আগে একটু সাইডে আয় ভাই, কথা আছে। প্রেম তৃষার চোখের দিকে তাকাতেই তৃষা যাওয়ার জন্য ইশারা করলো। যাওয়ার আগে প্রেম তৃষার কপালে চুমু খেয়ে বলল, জাস্ট 2 মিনিট শোনা, আসছি আমি। তৃষা সোফায় গিয়ে বসলো। একটা মকটেল হাতে নিয়ে চুমুক দিতেই পাশে একটা পুরুষ বসলো, মুখে মাস্ক পরা, কালো রঙের একটা হুডি, তৃষার গাউনে পিঠ খোলা, পুরোটা জুড়ে চিকন কালো ফিতা। লোকটা তার পেছনের সিটে গিয়ে বসলো। একেবারে তার চোখ হাঁচড়ে বেড়াচ্ছে তৃষার উন্মুক্ত পিঠের উপর। হঠাৎই সামনে আয়নার দিকে তৃষার চোখ গেল। দেখতে পেল লোকটির দৃষ্টি কোথায় থমকে আছে। পরক্ষণে আয়নায় আরেকটি ছায়ামূর্তি দেখে বুকের ভেতর ছলাৎ করে উঠল। তৃষা পেছনে ঘুরতে দেখলো হুডি পরা লোকটি উঠে বিল দিয়ে চলে যাচ্ছে। তার সামনে প্রেম দাঁড়িয়ে আছে, চোখ এখনো তার তৃষার পিঠের দিকে। তার জিনিসে অন্য কারো নজর। উফ, বুকে লাগছে খুব, সঙ্গে ভেতরে ফালা ফালা করার মতো বিশ্রী এক ধরনের রাগ হচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলো, পারল না। তৃষার হাত শক্ত করে ধরতে সে কেঁপে উঠল। সেই প্রেম নেওয়াজের কথা মনে পড়ে যাচ্ছে, যে তার পেটে ছুরিকাঘাত করেছিল, যে উম্মাদের মতো আঘাত করত এই শরীরে। শিউরে উঠে তৃষার গা। প্রেম তার হাতটা শক্ত করে ঘরে টেনে নিয়ে যেতে তৃষা বলল, আমি বুঝতে পারিনি লোকটার নজর যে আমার পিঠের দিকে ছিল, বিশ্বাস করুন। প্রেম শুনল না। রুমে গিয়ে দরজা লাগিয়ে গা থেকে ব্লেজার খুলে মেঝেতে ফেলে দিয়ে তৃষার ঠোঁটের বুলি বন্ধ করে তাকে চুমু খেলো। যেই পিঠে অন্যের দৃষ্টি গেছে ঝর্ণার দিকে, নিচে জল দিয়েই বারবার ধৌত করতে লাগলো সে স্থান। যতক্ষণ না মনের ক্ষোভ মিটল ঠিক ততক্ষণ। ভেজা শরীরে তৃষাকে কোলে করে বিছানায় শুয়ে নিজের ভারী শরীরটা ঝুঁকিয়ে দিল তৃষার বুকের উপর। ধীরে ধীরে তার শিকারী হাত দুটো তৃষার শরীর প্রতিটি জাল উন্মুক্ত করে তাতেই হারিয়ে গেল। স্পর্শের আকুলতা গভীর থেকে গভীরতর হলো। তৃষার নিঃশ্বাসও সেই সঙ্গী হয়ে উঠল ভারী। তৃষার চোখের কোণে জল টানা দিয়ে রুমের বাতি বন্ধ করে দিয়ে তৃষার চোখের জল নিজের মুখে শুষে নিয়ে বলল, আমি তোমায় না মেরেও কাঁদাবো শোনা। তোমার পিঠের দিকে অন্য পুরুষ তাকাবে কেন? শাস্তি তো সবই শুরু, দেখি কতক্ষণ নিতে পারো। শাস্তি যদি এমন হয় তবে আমি বারবার অপরাধ করতে প্রস্তুত। ডোন্ট মেক আ নয়েজ, শালীর ঘরের বউ। বলি বাতি বন্ধ করে প্রেম তৃষার প্রেমে মরিয়া হয়ে উঠল। ঘড়ির গাটা বলছে তখন মাঝরাত। প্রেমের বুকের উপর তৃষা শুয়ে আছে। প্রেম গভীর ঘুমে মগ্ন। তৃষার পরনে এখনও একটা নাইটি। সে প্রেমের দিকে একবার তাকায়। ড্রয়ার থেকে কাপড়ের ভাঁজে রাখা ইঞ্জেকশনটা বের করে ছোট্ট একটা শিশি থেকে এক ধরনের লিকুইড প্রোডাক্ট বের করে ইঞ্জেকশনে ঢুকিয়ে প্রেমের দিকে তাকায়। তার হাতে পুশ করে বলে, সরি, আমার হাতে কোনো উপায় নেই। কাজ শেষ করে তৃষা ড্রেসিং যায়। খোলামেলা নাইটির উপর একটা কালো হুডি পরে রুমের দরজা খুলে বাইরে চলে যায়। যেতে নিয়ে একবার ফিরে আসে, তখন ড্রয়ারের উপর পুতুলটি রেখেছিল। ওটার দিকে দৃষ্টি যায় তার। কি একটা ভেবে পুতুলটি সঙ্গে করে নিয়ে যায়। যাওয়ার সময় একবার পেছনে ফিরে প্রেমের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে চলে যায়। সিমরার গরম লাগছে, ঘুমিয়েছিল, তবে হঠাৎ করে মনে হলো স্বামীর উষ্ণতা থেকে সে বঞ্চিত হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না, তাকালেই ঘুম হালকা হয়ে যায়। তবু সে পাশ ফিরল। বিছানার বা পাশ হাতে কিছুটা অবাক হয়ে পাশের টেবিল থেকে চশমা নিয়ে বাতি জ্বালিয়ে দেখলো অঙ্কুর পাশে নেই। শিমলা উঠে বাথরুমে গেল। বারান্দায় খুঁজলো, অঙ্কুর কোথাও নেই। রাতের বেলা কোথায় যেতে পারে? তার চোখে জল চলে এলো। ফোন করলো অঙ্কুরকে, সে ধরলো না। শেষে বিছানা ধপাস করে বসে পড়লো শিমলা। বিড়বিড় করে কাপা গলায় আওড়ালো, আর কত অঙ্কুর? আজকে রাতে আবারও? অন্ধকার রুমের চারিপাশে ফুল দিয়ে সাজানো। অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ি রিসোর্টের জানলা দিয়ে কি সুন্দর বাতাস আসছে। বাইরে বাতাস আর বৃষ্টি একসঙ্গে। কালো হুডি পরা লোকটি বাথরুমের জলে বড় বড় বরফের টুকরো ছেড়ে দিল। এই তীব্র ঠান্ডায় নগ্ন হলো, তারপর নেমে পড়লো বরফ জলে। রক্ত চাই তার। রক্ত জলে স্নান না করলে ঘুম আসে না তার। সেই পাশে রাখা ছুরিটা হাতে নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ তাকে থমকে দেয়।
লোকটি সেই নারীকে দেখে এক মুহূর্তে খুশি হয়ে যায়। নাইটির পরনে কালো নাইটি। লোকটি তাকে দেখে বলল, অবশেষে এলে তুমি। তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি। সব সময় কি আমার এভাবে তোমার কাছে আসা সম্ভব? তুমি না ফিরলে আমি কিন্তু একের পর এক খুন করে যাব। কাউকে বেঁচে থাকতে দেব না, কারণ আমি খুন না করলে তুমি আসো না। আসো না আমার কাছে। মেয়েটির শরীর থেকে কালো রঙা নাইটি খুলে ফেল। নগ্ন শরীরে পুরুষের সামনে দাঁড়াতেই তার চোখ থমকে গেল। লোকটি আর কথা বাড়ালো না। হাত বাড়িয়ে দিতেই মেয়েটি জলে নেমে গেল। অতঃপর লোকটিকে বলল, তোমার রক্ত চাই। চাই তো। মেয়েটি লোকটির হাত থেকে ছুরি হাতে নিয়ে চোখে চোখ রেখে নিজের হাতের উপর ধরে টান দিতে ফ্যারফ্যার করে রক্ত গড়িয়ে পড়ে জলে। লোকটি সেই রক্তের দিকে তাকাতেই তার চোখ চকচক করে ওঠে। সে জিহ্বা দিয়ে লেহন করে সেই রক্ত। মনে হচ্ছে অমৃত মুখে দিয়েছে সে। মেয়েটি মুচকি হেসে লোকটির দিকে তাকায়, তারপর আবদার করে, আজকে যে মেয়েটিকে মেরেছো তার চুলগুলো দিও তো। আমার নতুন পুতুলটির চুলগুলো একটুও ভালো লাগেনি। আর শোনো, আজকে বিরিয়ানি রান্না করবে। কিসের বিরিয়ানি? বিরিয়ানি না খেয়ে আজ ফিরছি না, তবে অবশ্যই ফজরের আজানের আগে সব শেষ করবে। আমায় তো আবার ফিরতে হবে। ইস, তুমি যেও না। তোমার স্বামীর থেকে তো বেশি ভালোবাসি আমি। আমিও তো, তবে যেতে যে আমায় হবে। আজকে কিন্তু তুমি রান্না করবে, বুঝলে? যা মর্জি আপনার। বলে লোকটি মেয়েটি ছোটে ছোট ডুবিয়ে দিল। রাত আরও গভীর হলো। সঙ্গে গভীর হলো দুটো উম্মাদ শিকারীর উতলা উন্মাদনা। ফজরের আজান পড়েছে তখন চারিদিকে। অঙ্কুর বাইকটা রেখে রুম নাম্বার 222-এ প্রবেশ করে। পরনে কালো হুডিটা ভিজে একাকার। শেষে রিসোর্টের লন্ড্রিতে ওটা দিয়ে রুমে চলে আসে। এসে দেখতে পায় স্ত্রী তার ঘুমিয়ে আছে। অঙ্কুর সিমরার পাশে শুয়ে পড়লো। সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়লো। অনেক ঘুম পাচ্ছে তার, এবার ঘুমাতেই হবে। কাজ তো অনেক করলো আজকে। সকাল হয়েছে সে কখন। প্রেম ঘুমের মধ্যে নড়াচড়া খুব কম করে। হাত নাড়াতে গিয়ে দেখলো ঘুমটা ভেঙে গেল। ইস, চোখে তো ঘুম কোত্থেকে আসছে। তবুও চোখ মেলার চেষ্টা করলো। হাতের দিকে তাকালো একবার, চাকা হয়ে গেছে। হঠাৎ করে তার বুকে জড়িয়ে থাকা তৃষার দিকে চোখ গেল তার। ইস, আজ তো মায়া এবে, দেখলে আদর করতে মজা। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে দিল। দেখলো চুল ভেজা, কিন্তু চুল ভিজলো কী করে? হয়তো রাতে যে গোসল করিয়ে দিয়েছিল সেই জন্যই হয়তোবা। তবে সারা রাত তো সুখে যাওয়ার কথা। সে তৃষার কপালে চুমু দিতে তৃষা নড়েচড়ে উঠল। চোখ ফেলতেই প্রেম তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমায় অনেক ভালোবাসি তৃষা, অনেক বেশি। তৃষাও শক্ত করে জড়িয়ে নিল প্রেমকে। তবে তার চোখ প্রেমের পেছনে রাখা ড্রয়ারের উপরে রাখা পুতুলটির দিকে। ওটার চুল এখন কালো। সে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাঁকা হেসে মৃদু কণ্ঠে জবাব দিল, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রেম। হেতিজা দুপুরে ভাতের থালা ছুঁয়েও দেখেনি। বুকের ভেতরটা যেন কাটার বন। প্রেমা পাশে বসতেই তার চোখের জল আর্তনাদের মতো ফেটে বেরিয়ে এলো। একটা শুকনো নদীর বুকে হঠাৎ জলোচ্ছ্বাস। প্রেমা মাকে বুকে টেনে নিল। হয়তো এই বুকেই মা আশ্রয় পাবে। তৃষা চলে যাওয়ার পর থেকেই প্রত্যুষ রাতে বাসায় ফিরে না। দিনও কোথায় খায় কি করে খোদা ছাড়া কেউ জানেন না। যে ছেলেটা একসময় সবার গর্ব ছিল, সেই ছেলেটির জীবন এখন হেতিজার চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মায়ের বুকটা হাহাকার করে ওঠে। কেবল কান্নাই আসে, কেন যে ওই মেয়েটিকে ভালোবেসেছিল। এই ভালোবাসা তো জীবনটাকে গিলে খাচ্ছে, ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। প্রেমা, একবার কল কর তো তোর ভাইকে। হেতিজার গলা শুকনো কাপা। প্রেমা তাই করলো, কিন্তু কল যেতে স্ক্রিনে সেই একই দৃশ্য, ফোন বন্ধ। আজকাল যেন রিং হওয়ার থেকেও বন্ধ থাকার দৃশ্যটাই পরিচিত হয়ে গেছে। হেতিজার চোখে নিদারুণ ক্লান্তি। এই বাড়ির প্রতিটি জীবনের আলো কি এভাবেই নিভে যাবে? আল্লাহ, এই অভিশপ্ত পরিণতি থেকে কবে মুক্তি মিলবে? রিসোর্ট থেকে ফিরে আজ অদ্ভুত নিস্তব্ধতা নেমেছে ঘর জুড়ে। দুপুরের রোদে বাড়িটা যেন তন্দ্রাচ্ছন্ন। জানালার পর্দায় আলো ছায়ার খেলা থেমে গেছে। প্রেম আর তৃষা দুজনেই ক্লান্ত, কিন্তু ক্লান্তিরও এক রোমাঞ্চ আছে যা শরীরের প্রতিটি শিরা টেনে রাখে।
কোনো এক অজানা টানের ভেতর তৃষা বই পড়তেই ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে পড়ে, কিন্তু নিস্তব্ধ ঘরে শুধু ঘড়ি কাটার শব্দ আর দূরে কিচেন থেকে ভেসে আসে ছুরির সঙ্গে কাঠের টেবিলের ঘষা টানা। হঠাৎ ঘুম ভেঙে যায় তৃষার। চোখের পাতার ফাঁক দিয়ে কিচেনের দিকে তাকাতে সেই মুহূর্তে থমকে যায়। ওপেন কিচেনের আলোয় দাঁড়িয়ে আছে এক পুরুষ, কালো রঙের ট্রাউজার আর শরীরের উপর অন্ধকারের মতো দৃঢ় ছায়া, আর পিঠটা এতটাই চওড়া যে আলোর রেখাটাও সেখানে ভেঙে গেছে। তৃষা স্থির হয়ে তাকিয়ে থাকে। এই দৃশ্য যেন কোনো মানুষের নয়, বরং এক অনিবার্য মায়ার মতন, যা তাকিয়ে থাকতে বাধ্য করে। ঘুম ভাঙার পর এমন দৃশ্য কজন নারীর কপালে জুটে। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। পুরুষটি এখনো পেছনে ফিরে তাকায়নি, তবুও তার উপস্থিতি ঘরের প্রতিটি কোণে গায়ে গায়ে লেগে আছে এক ধরনের অজানা উষ্ণতা হয়ে। তৃষার মনে হয় এই মানুষটা যদি এখন ঘুরে তাকায়, তাহলে সে হয়তো নিজের সমস্ত ঘুম, সমস্ত নিঃশ্বাস হারিয়ে ফেলবে। সেই চোখের ভিতর সে উঠে যায়, এক পা দুপা করে কিচেনে গিয়ে পেছন থেকে উঠে জড়িয়ে ধরে প্রেমকে, পিঠে চুমু খেয়ে বলে, আপনাকে অসীম ভালোবাসায় আমি ভালোবাসি। প্রেম পেছনে ঘুরে তৃষার নাকে নাক ঘষে ছোট ছোট বুলিয়ে বলল, আমিও মিসেস নেওয়াজ আপনাকে অসীম ভালোবাসি। কি রান্না করেছেন? তৃষা জিজ্ঞেস করলো। প্রেম তাকে বুকে জড়িয়ে ধরে বলল, সব আপনার পছন্দের খাবার, আপনি এগুলো খাবেন আর আমি। পুরোটা বলার আগে তৃষা প্রেমের ছোটে আঙুল ছুঁয়ে তাকে থামিয়ে বলল। ইস, প্রেম আঙুল সরিয়ে নিয়ে বলল, এমনভাবে থামতে বললে কেন জানি আমার আরো বেশি করে শব্দ করতে ইচ্ছে করে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জলদি খাবার দিন, খাই আগে। ইঁদুর দৌড়াচ্ছে? তাহলে তো ইঁদুর মারার বিষ খেতে হবে আপনাকে মিসেস নেওয়াজ। আপনার মুখের যেই কথা আর বিষ খাওয়ার দরকার নেই। শালি মিঠা কথা তোমার দরবারে সয় না। তোমার ডিম থেরাপি দেওয়া লাগবে, নট প্রেম থেরাপি। পাহাড়ি পথটা বিকেলের আলোয় ধীরে ধীরে গলে যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে আসা রোদ ছিকমিক করছে মাটিতে, যেন কেউ সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। আজকে সারাদিন অধিবাসী গ্রামে ঘুরবে তারা, রাতে ক্যাম্পফায়ার করবে। প্রেম আর তৃষা পাথরের সরু পথ ধরে এগোচ্ছে, বাতাসে নরম একটা ঠান্ডা ছোঁয়া, মাটির সোদা ঘ্রাণে মন ভরে যাচ্ছে। কোথাও কাছেই হয়তো কারো উঠানে জাল শুকাচ্ছে, আর তার পাশেই পাথর ঘেঁষে বসে আদিবাসী কিছু লোক গান গাইছে, বাঁশি বাজাচ্ছে। সেই সুর নেমে এসেছে পাহাড়ের বুক থেকে, মাটির ভেতর দিয়ে সোজা হৃদয়ে গিয়ে লাগে। তৃষা হাঁটা থামিয়ে চারপাশে তাকায়, তার চোখে অনিবর্চনীয় বিস্ময়। পাহাড়ের পেছনে লুকোচুরি খেলছে সূর্য, আকাশে কমলা আর গোলাপি রঙের মিশেল। দূরে ধোঁয়া উঠছে রান্নাগুলো থেকে, তার সঙ্গে মিশে আছে পোড়া কাঠ আর পুড়তে থাকা পাতার গন্ধ। তৃষা নরম স্বরে প্রেমকে বলে, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে প্রেম। এরা কত সরল অথচ কত রঙিন। জানেন, এদের মুখে কোনো ক্লান্তি নেই, মনে হয় প্রকৃতি নিজেই হাসছে ওদের সঙ্গে। প্রেম থেমে গিয়ে একটু তাকালো তার দিকে। তৃষার চুলের পাশে সূর্যের আলো লেগে ঝলমল করছে, তার চোখে পাহাড়ের প্রতিফলন। প্রেম মৃদু হেসে বলল, এদের চোখে শহরের মধ্যে ধোঁয়া নেই, আছে কেবল আলো, আর সেই আলোয় তুমি আলাদা করে ঝলমল করছো আজ। তৃষা কিছু বলতে পারল না, শুধু চুপ করে তাকিয়ে রইল দূরের পাহাড়ের দিকে। বাতাসে দুলছে তার চুল আর কানে বাজছে ঢোলের সুর। ঠিক তখনই একদল বাচ্চা ছুটে এলো, তাদের হাতে ছোট্ট ছোট্ট ফুলের তোড়া আর রঙিন পাথর দিয়ে বানানো ব্রেসলেট। তারা হাসতে হাসতে তৃষার সামনে থামলো। একটা মেয়ে এগিয়ে এসে তৃষার কবজিতে পরিয়ে দিল লালচে পাথরের বালা, আরেকটা ছোটে ফুলের মালা গলায় পরিয়ে দিল প্রেমের। তৃষা প্রেমের দিকে তাকাতেই সে বলল, তুমি আমার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ, তাই তোমার জন্য সামান্য একটু আয়োজন তো করতেই পারি। হঠাৎ গ্রামের কিছু পাহাড়ি মুরব্বীরা ধীরে ধীরে এগিয়ে এলেন, তাদের গলায় পাটের চাদর। একজন বলে উঠলেন, আজ তোমরা অতিথি, আর অতিথি হচ্ছে ঈশ্বরের অন্য রূপ।
আমাদের গ্রাম আমাদের কাছে সব কিছু। এই গ্রামে সূর্য ডোবে কিন্তু ভালোবাসা কখনো ডোবে না। প্রেম মনে হচ্ছে আমি যেন আমার নিজের ঘরেই ফিরে এসেছি। হয়তো ভালোবাসা মানেই এমন এক জায়গা যেখানে অপরিচিতরাও আপন হয়ে যায়, যেখানে প্রতিটা বাতাসে তোমার নামের মিষ্টি প্রতিধ্বনি শোনা যায়, তাই না? তৃষা কিছুক্ষণ নীরব থাকলো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো সূর্যটা কেমন থেমে গেছে আমাদের জন্য। হয়তো সেও দেখছে আজ শহরের দুই মানুষ মিশে যাচ্ছে পাহাড়ের মাটির সঙ্গে। দুজনে এগিয়ে চলো গ্রামের ভেতর। যাওয়ার সময় তৃষা বলল, আপনি যে মানুষ এখানে অসভ্যতা করবেন না কিন্তু। দেখা যাক শালের ঘরের বউ। গ্রামের ভেতর ঢুকতেই কিছু মেয়েরা এসে তৃষা আর প্রেমকে আদিবাসীদের পোশাক দিল। তৃষা তো সেই পোশাক পরার জন্য মহা আগ্রহী, তবে প্রেম নাড়িয়ে চাড়িয়ে দেখলো একবার, তারপর তৃষার কানের সামনে ফিসফিস করে বলল, এই শোনা, তুই চাইলে আমি পোশাক ছাড়াই থাকতে পারবো, দেখবে এই পাহাড়ের থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে ওদের মুগ্ধ করে দেব। প্রেমের বাচ্চা চুপ থাক। শালের ঘরের বউ, তুই চুপ থাক। বলে চুল ঠিক করে প্রেম সামনের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, এই গার্লস, আমি সব চাংচুং ড্রেস পরতে পারি না, সাহায্য করলে প্রাকৃতিক দৃশ্য দেখাবো। মেয়েগুলো সেই কথা বুঝলো কিনা কে জানে, তার আগেই তৃষা তার পায়ের উপর পাড়া দিয়ে বলল, দেন আমি হেল্প করছি। প্রেমের পোশাকটি হচ্ছে লালচে রঙের লুঙ্গির সঙ্গে কাপড়ের শার্ট, আর টি শার্টটি হচ্ছে অপূর্ব বেগুনি, হলুদ আর সবুজ রঙে বোনা হ্যান্ডলুম জামা, যার কাঁধে ঝুলছে নরম শাড়ির মতো এক টুকরো কাপড়। সেই কাপড়ে সূক্ষ্ম নকশা, ফুল, পাখি আর জলের ঢেউয়ের মতো নকশা, যেন প্রকৃতিরই অনুবাদ। তৃষা পোশাকটি পরে বের হতেই বাতাস যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো তার গায়ে পড়তেই তৃষা যেন গ্রামীণ রঙে মিশে গেল একেবারে। চুলের পাশে ছোট্ট ফুল গুজে সে হাসল। এরা কত সুন্দর করে বনে, প্রতিটা সুতোয় যেন একটা গল্প লুকিয়ে আছে। প্রেম তাকিয়ে রইল নীরবতায়, তারপর মৃদু হেসে বলল, এই বউ, বলবো না তোমাকে সুন্দরী লাগছে, বাট গড প্রমিস হেভি বাসর পাচ্ছে আমার, একটু চিপা আসো না প্লিজ। তৃষা চারিপাশে তাকিয়ে প্রেমকে চোখ রাঙায়। উফ, এই লোকটাও না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গ্রামের কেন্দ্রস্থলে জ্বলতে শুরু করলো অগ্নিকুণ্ড, একটা বড় হারিয়ে যাওয়া আচরির মতো, যা ধুলোকে উড়িয়ে দিয়ে উষ্ণ আলো ছড়িয়ে দিয়েছে। বাঁশের ভেতর ভরা ভাত ফুপে ফুপে ধোয়া ছুটছে আকাশে। মাটির হাঁড়িতে সাজানো খাবারগুলো, বাঁশের মধ্যে রান্না করা মাংস, ঝকঝকে সবজি, ধোয়া ওঠা বুনো মুরগির ঝোল, ঝিরির কাঁকড়া সবই আছে, সঙ্গে সিদ্ধ সবজি, শীতল দিয়ে মরিচ ভর্তা, কি নেই তাতে, আর বাঁশপাতায় মোড়া মিষ্টি পিঠা, আর কোনো তুলনাই নেই তার। খাবার শেষে সবাই আগুনের চারপাশে গোল করে বসলো। আগুনের ফটকার শব্দে কানে গভীর তাল বেঁধে দিচ্ছে। বৃদ্ধ একটা লোক মাঝে বসা, সেই লোকটি স্বরে স্বরে বলতে শুরু করলো, পাহাড়ের আত্মা, নদীর রানী আর হারিয়ে যাওয়া প্রেমের কাহিনী। তৃষা প্রেমের কাঁধে মাথা রেখে সেই গল্প শুনতে ব্যস্ত। মাঝে মাঝে সে চুপচাপ হেসে উঠছে, গল্পের কাতারে মুখ চেপে ধরতো। গল্পগুলো ভীতিকর ছিল না, বরং তারা ছিল বিশ্বাস্য যাপন। সেই বিশ্বাস যেন মানুষকে জোড়া লাগায় প্রকৃতির সঙ্গে। গল্পের এক মুহূর্তেই প্রেম বলল, এদের গল্পে কোনো ভয় নেই, শুধু বিশ্বাস। হয়তো এই বিশ্বাসটাই ভালোবাসার প্রথম পাঠ। তাহলে বাসায় চলো, জলদি জলদি তোমায় ভালোবাসার দ্বিতীয় পাঠের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃষা প্রেমের চুলে হাত বুলিয়ে দিল, অতঃপর বলল, আমার না প্রেম বিরিয়ানি খেতে মন চাইছে। মাত্র না তুই মেয়ে নাতের মতো গিলল, এত খাবার যায় কই? তোমার নানির বউ। চুপ, কোথায় সই করতে হয় আজকে যাই একবার বাসায়, তখন বোঝাবো। এই যে হুম, বিরিয়ানি খাবো। তেহারি নাকি কাছে? মানুষের মাংসের। আমার মাংস কেটে দে, বিরিয়ানি করে খাও। বউর ক্রেভিংস বলে কথা, না করে কেমন করে? আরে মজা করছি। আই নো। বাসায় কখন যাবে? বাসায় তো যাচ্ছি না বউ, আজকে জঙ্গলে রাত কাটাবো। কি? আরে হ্যাঁ, তুমি বিদায় নিয়ে বাইকের কাছে যাও, অঙ্কুর সব ব্যবস্থা করে রেখেছে।
তৃষা ঘড়ির দিকে তাকালো, তাকে চিন্তিত মনে হলো। কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে সকলের থেকে বিদায় নিল সে। তারপর চেপে বসলো প্রেমের বাইকে। তার বাইকটা আজকে সে সঙ্গে করে নিয়ে আসেনি। বরের বাইকে না বসলে মজা লাগে না। পেছন থেকে বরটাকে চেপে না ধরলে শান্তি লাগে না, কেমন কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তার যে মজা লাগে পেছনে বসে বসে স্বামীকে বিরক্ত করতে। প্রেম পাহাড়ি পথে বাইক চালায় ভালো স্পিডে। হঠাৎ প্রেম হেলমেটের নিচ থেকেই বলল, এই শালের ঘরে বউ দূরত্ব বজায় রাখ, এত কাছাকাছি করিস না বাল। যখন বাইক থামিয়ে জঙ্গলে নিয়ে যাও তখন বুঝবে। তৃষা মুখ ভেঙচি দিয়ে হাসলো, তারপর বলল, শখ কত? রাত একেবারে নিস্তব্ধ। পৃথিবী ঘুমিয়ে পড়েছে জঙ্গলের কোলে। গাছের মাথায় কুয়াশা, পাতা থেকে চুপচাপ শিশির ঝরছে। দূরে কোথাও ঝিরির একটানা ডাক। সেই নিস্তব্ধতার মাঝখানে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। জঙ্গলে বুক ফুঁড়ে উঠে আসা আগুনের লাল শিখাগুলো কাঁপছে বাতাসের সঙ্গে। তৃষা হাঁটু মেরে বসে আছে আগুনের পাশে, উলের শালটা জড়িয়ে। তার মুখে আলো আর ছায়ার খেলা। এক মুহূর্তে লাল, পরের মুহূর্তেই ছায়াময়। পাশে বসে আছে প্রেমের হাতে ধোয়া ওঠা কফির মগ। ঠান্ডা লাগছে? প্রেম জিজ্ঞেস করতে তৃষা এক চিলতে হাসে, চোখ তুলে তাকায়। না। প্রেম হেসে উঠছে। এক মুহূর্ত পরে উঠে তৃষার গলায় শালটা একটু শক্ত করে জড়িয়ে দেয়। তার হাত ছুঁয়ে যায় তৃষার গাল, হালকা কাঁপুনি খেলে যায় তৃষার শরীরে। আগুনের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। তৃষা তাকিয়ে থাকে আগুনের দিকে, বলে, জানো প্রেম, এই আগুনটা যেন আমাদের মতো একটু কাছে গেলেই পুড়িয়ে দেয় আর দূরে গেলেই নিভে যায়। প্রেম মৃদু হেসে তার আঙুল ধরে বলে, তাহলে ঠিক মাঝখানে থাকে, যেখানে জ্বালা নিভে যাওয়া দুটি আমাদের। একটা শুকনো ডাল আগুনে পড়তেই হঠাৎই ছিটকে ওঠে স্ফুলিঙ্গ। তৃষা চমকে প্রেমের বুকে হামলে পড়ে, হেলে পড়ে। প্রেম এক হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে, আরেক হাতে তৃষার কপালে চুলগুলো সরিয়ে দেয়। তাদের নিঃশ্বাস মিশে যায় ঝাঞ্ঝা বাতাসে। এক মুহূর্তের জন্য জঙ্গলটা নিঃশব্দ হয়ে যায়। উপরে তাকিয়ে দেখা যায় আকাশ জুড়ে তারার ভিড়। প্রেম বলে, এই তারাগুলোর মতোই থাকবো আমরা তৃষা, যতই দূর হই না কেন, এক আকাশের নিচে। তৃষা তার কাঁধে মাথা রাখলো। তৃষা তাকায় আগুনের দিকে, চোচের কোণে অদ্ভুত এক হাসি। আগুনটা দেখুন প্রেম, কত সহজে জ্বলে ওঠে, কিন্তু কেউ জানে না কতটা কষ্টে সে জ্বলতে থাকে। প্রেম তাকিয়ে থাকে তার মুখের দিকে। আগুনের শিখা কাঁপে আর তার আলো তৃষার চোখে ধরা পড়ে অচিন এক গভীরতা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তৃষার শালের কিনারা টেনে নেয় নিজের দিকে। তাহলে আমাকে জ্বলে থাকতে হবে যতক্ষণ না তুমি নিভে যাও। আপনি পুড়বেন প্রেম, আমি ছাই হয়ে যাব। তবে একটা কথা কি জানেন, ভালোবাসা আগুন নয়, তবুও পুড়িয়ে দেয়। প্রেম জবাব দিল না। এই মেয়ে কি না কি বলছে, নিজেই ভালো জানে কি হয়েছে। সে হঠাৎ তৃষাকে নিজের দিকে তাকাতে বলল। তৃষা তাকাতে প্রেম বলল, তবু থাকবো তোমার মাঝে। তৃষা নিজের চোখে হাত দিল, অতঃপর বলল, আমার চোখে? আমার চোখে কি? প্রেম হেসে তৃষাকে বুকে জড়িয়ে দিল। তারপর তৃষাকে আকাশের দিকে তাকাতে বলে গান ধরল। তোমার চোখে আকাশ আমার জাদু জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার জাদু জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। ইস, আপনিও না প্রেম নামাজ। বৃষ্টি শুরু হলো হঠাৎই। জঙ্গলের গন্ধে ভিজে গেল চারিদিক। আগুনের শিখাগুলো একে একে নিভে যেতে লাগলো আর আকাশ থেকে নামলো ঝর্ণার মতো চুপচাপ শব্দ। তৃষা ভিজে চুল ছড়িয়ে চোখ তুলে তাকালো প্রেমের দিকে। চলুন টেন্টে যাই, ঠান্ডা লাগবে। প্রেম মাথা নাড়িয়ে তার হাত ধরল। দুজন দৌড়ে গেল আগুনের পাশে রাখা ছোট্ট চেঞ্চার দিকে। ভেতরে ঢুকতে বাইরের পৃথিবীটা একেবারে থেমে গেল। শুধু বৃষ্টির শব্দ ক্যানভাসের উপর চুপচাপ পড়ছে। একটা লণ্ঠন জ্বলছে ভেতরে,
নরম কমলা আলোয় ট্রেনটা সোনালি হয়ে উঠেছে। তৃষা কাঁধ থেকে শাল নামিয়ে রাখলো পাশে। চুলের ডগা থেকে পানি গড়িয়ে পড়ছে গালে। প্রেম আস্তে করে বলল, তুমি পুরো ভিজে গেছো। আপনিও তো কম ভেজেননি। প্রেম তার দিকে এগিয়ে আসে। আলোটা দুলে উঠে হাওয়ায়, আর তাদের ছায়া চেঞ্চের দেয়ালে মিশে যায় একে অপরের সাথে। এক মুহূর্ত দুজনের চোখে চোখ হয়। বাইরে বজ্রপাতের আলো এসে ঝলকে যায়, আবার অন্ধকার। প্রেম তৃষার মুখের কাছাকাছি এসে থেমে যায়, ফিসফিস করে, এই বৃষ্টি, এই রাত যেন থেমে না যায় শোনা। থামলে কি হবে? দেখতে চাও কি হবে? দেখান। আরে বউ, তুমি চেয়েছো না, না দেখিয়ে থাকি কি করে? প্রেম গা থেকে শার্ট খুলে ফেলে দিল। তৃষা তখনও নিচ দিকে তাকে আসে, লজ্জা করছে ফেসর। প্রেম তৃষাকে নিজের দিকে তাকিয়ে আজকে স্বরে বলল, তোমার জামা ভিজে গেছে, মে আই হেল্প ইউ? তৃষা তখনও জবাব দিল না। প্রেম বাঁকা হেসে নিজের হাত বাড়িয়ে দিল, দুজনের মধ্যকার উষ্ণ দূরত্ব কমে আসতে। প্রেম হাসলো। তৃষার দেহের রহস্যময় জাল খুলতে খুলতে গিয়ে উঠল, तू ही मेरा शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा, वो 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 মধ্যরাত তখন। তৃষার পানির তৃষ্ণায় ঘুম ভাঙতে এসে উঠে বসল। প্রেমকে ডেকে তুলতেই প্রেম উঠে বসে জিজ্ঞেস করল, কি হচ্ছে সোনা, খারাপ স্বপ্ন দেখেছ? না, তাহলে একটু আগে তৃষ্ণা পেয়েছিল, তবে এখন তো ক্ষুধাও লেগেছে। প্রেম টেন্টের মধ্যে খাবার খুঁজে দেখলো, বলল, সব খেয়ে ফেলেছ? ইয়ে মানে, আরে বউ, সমস্যা নেই, তুমি খাবে না তো আর কে খাবে? যত খেতে হয় খাবে, 14 গোষ্ঠীর নাম ডুবিয়ে খাবে। প্রেম, আরে সরি সোনা, বাই দ্য ওয়ে আমারও কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। বলে সে চুমু খেলো তৃষাকে। এত আরামের ঘুম বিসর্জন দিয়েই বলল, বউয়ের জন্য ঘুম কেন, জীবনটা বাজে লাগাতে পারে। বলে সে টেন্ট খুলতে তৃষা থামিয়ে দিয়ে বলল, এইভাবে যাবেন? সম্পদ ঢাকুন। বলেই সাতটা প্রেমের মুখে ছুঁড়ে মারল। প্রেম সাচ্ছে নিয়ে বলল, শালার কপাল, পিচ্ছি মেয়ে যে কিনা আমায় দেখলে ভয়ে মধ্যে দিত, সে এখন মাঝরাতে আমার শখের ঘুম ভাঙিয়ে নিজের খাবার আনাচ্ছে। বলে বাইরে গেল সে। বাইক স্টার্ট দিতেই তৃষা হেলমেট পরে তার পেছনে বসে পড়লো। দুজনেই রাইড করে অনেক দূর চলে এলো। মাঝে প্রেমকে পেছনে বসে কিছু পর তৃষা নিজে রাইড করেছে, কিন্তু বেশিক্ষণ করতে পারলো কই। এই লোক যা মানুষ, তার আবার পেছন থেকে খোঁচানোর স্বভাব। সামনের দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা সদরের দিকে। প্রেম অন্যটা দিয়ে যেতে নিলে তৃষা বাধা দিল, বলল, শত দিয়ে যান, ওখানে ভালো ভালো দোকান আছে। প্রেমের মন সায় দিচ্ছিল না, খাবারের জিনিসই তো কাছ থেকে নিলেই হতো, কিন্তু বইয়ের কথা ওই যে ফেলতে পারে না। বাইকের গতি প্রেম বাড়িয়ে দিল। তৃষা হঠাৎ পেছন থেকেই বলল, আমি চলন্ত বাইকে দাঁড়াই, আপনার সামনে এসে উল্টো হয়ে বসি। শোনা, ইন্ডিয়ান মুভি একটু কম দেখো, নইলে বাড়ি থেকে কিক মেরে ফেলে নতুন আরেকটা বিয়ে করব। শালা মুখের কি ছিঁড়ি! বিয়ে করলে আপনার সম্পদ কেটে সদকা দিব আমি। শালের ঘরের বউ আমার। প্রেম আরেকটু গতি বাড়িয়ে সামনে যেতে হঠাৎ করে ট্রাফিক বিভাগের লোক রাস্তার সামনে দাঁড়াতে প্রেম বাইক থামিয়ে দিয়ে হেলমেট খুলে। গাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়ে ছিল। ফোনের দিকে একবার তাকিয়ে প্রেমের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনার লাইসেন্স আছে? সব আছে। আপনি প্রেম নওয়াজ? প্রেম শিকুচকে তাকালো। এই লোক তার নাম কি করে জানে? প্রেম কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি অপর লোকটিকে কিছু বলতে এসে গাড়ির কাছে গেল। তারপর প্রেমকে বলল, আপনার নামে মামলা আছে, অপহরণের মামলা। আপনাকে থানায় যেতে হবে, এখানকার লোকাল থানায়। প্রেমের মাথা গরম। এই লোক বলছে কি? কাকে অপহরণ করেছে সে? কিশোর অপহরণ? এখানে সার্কাস চলছে?
হঠাৎ অফিসারদের পেছন থেকে একটা গলা ভেসে এলো। গম্ভীর সেই কণ্ঠের মালিক বলল, সার্কাস চলেনি, এখন চলবে। লোকটি সামনে আসতে তৃষা থমকে যায়। তবে প্রেম স্বাভাবিক। তৃষা কিছু বলতে যাবে তার আগেই প্রত্যুষ তার লোকেদের আদেশ করলো। এক মুহূর্ত বসে না থেকে হ্যান্ডকাপ পরাও। তৃষার সামনে এসে জিজ্ঞেস করলো, কিন্তু কোন অপরাধে? আর এসব কি হচ্ছে প্রত্যুষ? প্রেম প্রত্যুষের দিকে এগিয়ে এসে বলল, তাহলে তুমি আইনের লোক আসল ফর্মে চলে এসছো। আর কতদিন ভালো হয়ে থাকতে বলো? এখন ছোট ভাইকে হিরোর মতো মাঝ রাস্তায় আজকে কি প্রমাণ করতে চাইছো? আর নিজে যে বড় ভাইয়ের বউ নিয়ে চলে এসেছো। বউ না, হবু বউ। তোমার না হওয়ার সুন্দরী এখন আমার মিসেস প্রেম নেওয়াজ। প্রত্যুষ রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। একটা নিঃশ্বাস ছেড়ে তৃষাকে বলল, তৃষা, আমি জোর করার আগেই আমার সঙ্গে আসো। যাবেন আমার বউ তোর মতো ছাগলের সঙ্গে। তৃষা। তৃষা তখনও চুপসে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ তার দিকে তাকিয়ে আছে। জলদি আসো, এসে গাড়িতে বসো, অনেক নাটক হয়েছে। তৃষা তখনও চুপ। প্রেম তাকে বলল, আমি অঙ্কুরকে কল করেছি, তুমি শিমলার অঙ্কুরের সঙ্গে বাড়ি যাও। হুম, বললাম না তৃষা আমার সঙ্গেই যাবে। প্রত্যুষ মাছ দিয়ে বলল। প্রেম রাগে তার দিকে চেয়ে বলল, দেখ ভাই, মাথাটা বিগড়ে দিস না, এখানে বালের নাটক মারাতে আসেনি। প্রেম অঙ্কুরকে কল করতে যাবে তার আগেই প্রত্যুষের আদেশে পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ফোন কেড়ে নেয়। প্রেমের এবার পা অবধি মাথা পর্যন্ত জ্বলছে। তৃষা একবার তার দিকে তাকায়, অন্যবার প্রত্যুষের দিকে। প্রেম মুখ বাঁকিয়ে বলল, শালার ভাই, কাহিনী খতম করো। এখানে সিনে বিলাচ্ছি না বাল। আমার বউ তোর মতো বালের সঙ্গে যাবে না। তুই সামনে থেকে শর্ত দেখবি ভাই তোরটা আমার সঙ্গে যায় কিনা। বলে প্রত্যুষ তৃষার দিকে তাকিয়ে হাসলো। আর কিছু বলতে না হলো না তাকে। তার আগে তৃষা তার দিকে এগিয়ে গেল। প্রেম সেই দৃশ্য দেখে অবাক। কিছু বলার আগেই পাশের লোক তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তৃষা প্রেমের সামনে প্রত্যুষের গাড়িতে উঠে গেল। প্রেমকে আইনের লোক দুজন টেনে পেছনে গাড়িতে উঠানোর চেষ্টা করতে প্রেমকে টেনে নিয়ে যেতে পারছে না। প্রেম বারবার চিৎকার করে বলছে, তৃষা নেমে পড়, খোদার কসম জানে মেরে ফেলবো। প্রত্যুষের সঙ্গে গেলে মেরে ফেলবো। কিন্তু তৃষা, তুই অন্তত আমার হাতে জবাই হতে চাস না। এই তৃষা, বউ নেমে পড়। আমি বাড়ি ফিরলে শনি আছে তোর কপালে। বউ নাও, প্লিজ প্লিজ নাও। প্রেমের হাহাকার তৃষার কানে পৌঁছালো কি? প্রেমকে গাড়িতে বসানো হলো। তৃষা কথা বলছে না, নিচের দিকে তাকিয়ে সিটে বসে আছে। প্রত্যুষ গাড়িতে ওঠার আগে প্রেমের গাড়ির কাছে যায়। লোকেরা প্রেমকে আটকে রাখতে পারছে না। প্রেম পারছে না সবাইকে এখানেই সবাইকে শেষ করে ফেলতে। রাগে শরীরের রগ নীল হয়ে এসেছে। প্রত্যুষ গর্বের সহিত প্যান্টের পকেটে হাত গুজে সালাম ঠুকে বলল, থানায় দেখা হবে বেআইনের লোক। কারাগারের সাথে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে প্রেম। মুখ গুজে রেখেছে দুই হাঁটুর ফাঁকে। দেহ কাঁপিয়ে অনিশ্চিত ভাবে কাঁপছে। এতক্ষণ ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অঙ্কুর নিজ হাতে দিয়েছে। প্রেমের পুরনো সমস্যা, যখনই মানসিক আঘাত বা অতিরিক্ত ট্রমায় আছড়ে পড়ে তখনই শরীরে সুগারের মাত্রা হঠাৎই নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিছুক্ষণ আগেও সে জ্ঞান হারিয়েছিল। ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল তার জামা কাপড়, চোখ নীল হয়ে এসেছিল। তখন অঙ্কুর দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করে। না হলে হয়তো এই মুহূর্তে প্রেম নিথর দেহ হয়ে পড়ে থাকতো। ভাগ্যিস অঙ্কুর নিজের কাছে প্রেমের এই ইঞ্জেকশনটা রাখে। প্রেমকে কতবার বলেছে সবসময় এইসব নিজের সঙ্গে রাখতে। প্রেম এখন আগের থেকে ভালো আছে, কিন্তু শরীর সামলে উঠলেও মন তো এখনো তাণ্ডব করছে ভিতরে। মাথাটা ভনভন করছে, চোখ দুটো রক্তাভ, হাতে যেন স্থিরতা নেই, অবিরাম কাঁপছে। বারবার অঙ্কুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলছে, ভাই তৃষাকে নিয়ে আয়, তৃষাকে ফিরিয়ে আন। প্রত্যুষ কোথায় নিয়ে গেল ওকে? অঙ্কুরের কণ্ঠ কাঁপছে, তবু সে শান্তভাবে বোঝাতে চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে প্রেম, তৃষা ফিরে আসবে। এই তো বাইরে কথা বলছে সে। কিন্তু প্রেম কি বোঝে যুক্তি? যার হৃদয় আগুন লেলিহান, সেখানে আশ্বাসের পানি ছুঁয়ে দিলেও পৌঁছায় না। সে হঠাৎ মুখ তুলে তাকায়, মনে অনেক প্রশ্ন। প্রেম যেন নিজের এখন প্রজ্বলিত প্রশ্ন চিহ্ন, যে প্রশ্নের উত্তর কারাগারের দেয়ালও জানে না। থানা থেকে কিছুটা দূরে নিঃসঙ্গ ও গাছপালায় আচ্ছাদিত একটা নির্জন প্রান্তর। বাতাসে কেবল পত্রপাতের মৃদু শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো পথ ভোলা কুকুরের ডাকে শূন্যতা আরও ঘন হয়ে উঠেছে এই স্থানে। সেই নীরবতা আর নিস্তব্ধতার মাঝখানে
লোহার শীতল বেঞ্চটিতে পাশাপাশি বসে আছে প্রত্যুষ ও তৃষা। প্রত্যুষ দীর্ঘক্ষণ নীরব, অবশেষে এক অদ্ভুত সংকোচ আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বর প্রশ্ন করল, তুমি কি আমায় ভালোবাসো না তৃষা? তোমায় তো প্রেম জোর করে বিয়ে করেছিল, তাই না? তৃষা ধীর মুখ তুলল। তার চোখ দুটি প্রত্যুষের চোখে স্থির হয়ে রইল। সে দৃষ্টিতে এক ধরনের নির্ভীক স্থিতি। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, সরলভাবে সত্য কথাটাই বলবো। আপনার ভাই প্রেম নেওয়াজ, তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল, তবে কখনো তা প্রকাশ করিনি, কারণ তখনও নিজের অনুভূতির গভীরতা বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনিই সেই মানুষ যার সঙ্গে জীবনটা কোনো শান্ত বাঁধনে বাঁধা যেতে পারে, কিন্তু সময় সবকিছু বদলে দিয়েছে। আজ আমি নিশ্চিতভাবে জানি প্রেম নেওয়াজ ছাড়া আমি কিছুই নই। দিনের পর দিন তার অনুপস্থিতিতে আমি নিজেকে হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি তা কেবল আমিই জানি, তার কোনো পরিমাপ নেই। তাই ক্ষমা করবেন, আমি আপনাকে কিছুটা ব্যবহার করেছি। আপনার আবেগের উপর ভর করেই আমি চেষ্টা করেছি প্রেমকে ফিরে পেতে। যদি সেদিন আপনার সঙ্গে আমার বিয়ে না ঠিক হতো, হয়তো প্রেম কোনোদিন ফিরে আসতো না। আপনি ভালো মানুষ মিস্টার দেওয়ান। আপনি এমন একজন নারী ডিজার্ভ করেন যে সত্যি আপনাকে ভালোবাসবে, আমার মতো নয়। নিজেকে ভালো রাখুন, সুখে থাকার উপায় নিজেই খুঁজে বের করুন। একটা সামান্য বিষয়কে এত বিশাল করে তোলার কোনো মানেই হয় না। আর আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্কও তো ছিল না, একটু সহানুভূতি, সামান্য যোগাযোগ, এই পর্যন্তই তো। আমি প্রেম নেওয়াজকেই ভালোবাসি, সেই আমার সবকিছু। তার জায়গা কেউ নিতে পারবে না, কোনো দিনও না। আপনি আজ আপনার নিজের ভাইকে জেলের অন্ধকারে নিক্ষেপ করেছেন, নিজের হাতে হাত করা পড়িয়েছেন। একবার ভেবে দেখুন তো মানুষটা আপনি কি করেছেন। ক্ষমতার প্রদর্শন যতই মধুর মনে হয় না কেন, তারও একটা সীমা থাকা প্রয়োজন। আমি চাই আমি যেমন সব ভুলে গেছি আপনিও ভুলে যান, কিন্তু মনে রাখবেন আমার স্বামীর গায়ে একটা মাত্র আঁচড় পড়লেও না আমি আর নীরব থাকবো না। এই সতর্ক বার্তাটাই আমার শেষ কথা মিস্টার দেওয়ান। তারপর তৃষা উঠে দাঁড়ালো। চোখে কোনো জল নেই, কণ্ঠে কোনো কাপড় নেই, আছে কেবল ভয়ঙ্কর দৃঢ়তা যা নীরব রাতের বাতাসকে ছেদন করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মাথা ঠিক আছে তৃষা? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো তোমায় তো প্রেম অপহরণ করেছিল? কি জাদু করেছে ও তোমার উপর? তার আমার উপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকেই ওর প্রতি আকৃষ্ট ছিলাম। সত্যি বলছো? একদম সত্যি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে, কিন্তু যার জন্য এই কাঁপন তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমায় ভালোবাসেন তবে অনুরোধ করছি সব ভুলে যান, প্রেমকে মুক্ত করুন। আপনি আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনি নিজেও শান্তি পাবেন, আমরাও আমাদের সুখ ফিরে পাবো। প্রত্যুষের চোখে তখন কুয়াশার মতো ঝাপসা জল জমে আছে চোখের কোণে, কিন্তু সে তা ফেলতে পারছে না। তার কণ্ঠ ভারী, তবুও কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধ নেই। শেষবার তৃষার চোখের দিকে তাকিয়ে সে বলল, যদি কোনোদিন মনে হয় তোমার ফেরা প্রয়োজন, ফিরে এসো। আমার দরজা সর্বদা খোলা থাকবে। আমি প্রত্যুষ দেওয়ান, তোমায় আমার হৃদয়ও দিলাম, মুক্তিও দিলাম। তুমি আমার মন নিতে চাওনি, নিয়েছো স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনোদিন দাঁড়াবো না। কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। কথা শেষ, এবার থানায় চলুন। আমি আমার স্বামীর সঙ্গে না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্যে। প্রথমে সমাধান, তারপর বাকিটা দেখা যাবে। প্রত্যুষ উঠে দাঁড়ায়। মুখে যেন কোনো অনুভূতি নেই, তবুও চোখের ভেতরে অস্থির স্রোত বইছে। নিজেকে সামলে বলল, আমার কিছু বলার অধিকার নেই আর, কথা তো ফুরিয়েই গেছে। চলুন থানায়। থানায় পৌঁছে প্রত্যুষের নির্দেশ প্রেমকে কারাগার থেকে মুক্ত করা হলো। দরজার ওপাশে পা রাখতে প্রেম ছুটে এসে তৃষাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন সে নিজের প্রাণ ফেরত পেয়েছে। তৃষা তার কপালে চুমুকে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন এখন? তুমি কোথায় গিয়েছিলে তৃষা? কোথাও যাইনি, আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি, বিশ্বাস রাখুন। চলুন, বাড়ি যেতে হবে তো, সব শেষ, এখন শুধু আমাদের গল্প শুরু। প্রেম চলে যেতে উদ্যত এমন সময় অফিসার ঠান্ডা স্বরে বলল, একটু স্থির থাকুন মিস্টার প্রেম, একটি কাগজের স্বাক্ষর বাকি আছে, তারপরে আপনি যেতে পারবেন। প্রত্যুষ তখনও বাইরে বেরিয়ে এসেছে। নিজের জীবনের নির্মম পরিহাস যেন তার সমস্ত অস্তিত্বকে বিদ্ধ করছে।
এই জীবনের খেলাটা এমন নির্মম কেন? কি পেল সে? কি হারালো? আর তার সঙ্গে যা ঘটলো তা কি প্রাপ্য ছিল তার? প্রেমের বুকে তৃষাকে দেখে প্রত্যুষের বুকের ভেতর যেন কাচের মতো ভেঙে গিয়েছিল। নিজের ভালোবাসার নারীকে অন্য পুরুষের বাহু বন্ধনে দেখা, এর চেয়ে যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন আর কি হতে পারে না? সেই মুহূর্তে সে বুঝলো ভালোবাসা আসলে স্বর্গীয় নয়, সর্বনাশী। ভালোবাসা মানে কখনো কখনো নিজের বিনাশ মেনে নেওয়া, প্রিয়জনের মঙ্গল চেয়ে নিজের সর্বনাশকে আলিঙ্গন করা। প্রত্যুষ জানে সে যদি তৃষার জীবনে থাকে তবে হয়তো তৃষার সুখে আঁচড় পড়বে, তাই সে সরে যাবে অনেক দূর, এমন দূরে যেখানে তার ছায়াটুকুও যেন তৃষার সুখে বাধা না হয়ে না দাঁড়ায়। তবুও তার না হওয়া ভালোবাসার মাঝে তৃষা যেন সুখে থাকে, সেই কামনাই সে করে। তার না হওয়ার মধ্যেও তার তৃষার অস্তিত্বই যেন চিরস্থায়ী হয়ে থাকে তার বুকে প্রতিটি নিঃশেষিত নিঃশ্বাসে। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রত্যুষ একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর হাতের উল্চে পিছে পাশে চোখের জল মুছে মৃদু হেসে বলল,